নমস্কার বন্ধুরা। আজ বলবো ভবানী ঘটকের গল্প নিয়ে। গত শতকের ৯-এর দশকের শুরুতেই আমরা ভবানী ঘটককে পেয়েছি এবং গল্পের মধ্য দিয়েই তার যাত্রা শুরু হয়েছিল। এ পর্যন্ত তার দুটি গল্পগ্রন্থ আমরা পেয়েছি, বুড়ি পাখি, নাত বউ এবং ২০০৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, আর নীল জলের কাছে ২০০৮ খ্রিস্টাব্দে। এছাড়াও তার অজস্র গল্প অগ্রন্থিত অবস্থায় রয়েছে, সেগুলি হয়তো কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে। এছাড়া তার ৩টি উপন্যাস আমরা পেয়েছি। ভবানী ঘটকের গল্পে একটা সুর আছে, একটা স্বর আছে, একটা মাধুর্য আছে। গল্পকে তিনি ভাসিয়ে দিয়েছেন প্রকৃতির নির্জনতার ওপর দিয়ে। পটভূমি সূত্রে প্রথম গল্পগ্রন্থের গল্পগুলির প্রেক্ষাপট বনগাঁ, ইছামতি সংলগ্ন অঞ্চল। সেই অঞ্চলের জনজীবন, সমষ্টি মানুষ, উদ্বাস্তু সংকট, আন্দোলন, হাতের জীবন সংগ্রাম, শ্রমজীবী মানুষের লড়াই এবং প্রান্ত জীবনের বিশ্বাস, সংস্কার, কথ্য ভাষা, সংস্কৃতি সমস্ত নিয়ে তিনি একটা উড়ান দিয়েছেন। এবং সেখানে গল্প যে খুব আছে তা নয়, বলা ভালো, গল্পকে গল্প করে তোলার জন্য যে কৃত্রিম প্রয়াস, সেখানে তিনি অংশগ্রহণ করেননি। ফলে প্রথম গল্পগ্রন্থ বুড়ি পাখি, নাত বউ এবং সেখানে অজস্র চিত্রকল্প, অজস্র দৃশ্যজাল এবং বাকবদল, বহু চরিত্র, বহু ঘটনা এবং ঘটনার পরতে পরতে একাধিক বাক, সেই বাক দ্বারা তিনি গল্পকে গড়ে তোলেন। এবং বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য সমষ্টির মানুষ, সেই সমষ্টির মানুষের ভাঙা গড়া, তাদের কোলাহল, তাদের বেঁচে বর্তে থাকার জীবন পট তিনি নানাভাবে আঁকার চেষ্টা করেছেন। এবং এই গল্পগুলি ভেসে গেছে এক সহজিয়া জীবন বিশ্বাসে, সহজিয়া জীবন বেদে। আসলে বিভূতিভূষণের যে ভূমি, সেই ভূমির উত্তর প্রজন্মের একজন কথাকার হিসাবে তিনি জীবনকে জানেন, জীবনের চোরাটানও জানেন, জীবনের গড়নও জানেন। ফলস্বরূপ তার সেই চরিত্রের গড়ন যেন সেই বিভূতিভূষণের ফেলে আসা পটভূমি, তার গড়ন। কিন্তু সমস্যা, সংকট একালের। বিভূতিভূষণকে তিনি অনুকরণ করেননি। শুধুমাত্র পটভূমি, ভূগোল, সেই ভূগোলের জীবন বিশ্বাস, বহমানতা, সেই ভূগোলের আঞ্চলিক রং, সেগুলোকে তিনি সময়ের শিল্পী হিসেবে ব্যবহার করেছেন। প্রথম গল্পগ্রন্থের অজস্র গল্পে একেবারে সেই সাধারণ মানুষের কথা, যে নাম গল্প বুড়ি পাখি, নাত বউ, এবং এই বুড়ি যেন বিভূতিভূষণেরই বুড়ি, সাধারণ আকাঙ্ক্ষা, সামান্য খেয়ে পড়ে বেঁচে থাকার লড়াই। আসলে সেই ভূমিরই প্রত্যেকটি অঞ্চলের তো একটা আদর্শ থাকে, একটা জীবনবোধ থাকে, একটা
বহমান জীবন ছাঁচ থাকে, সেই ছাঁচের মধ্যেই যেন মানুষগুলির আকৃতি গড়ে ওঠে। সেই আকৃতিকে সামনে রেখেই তিনি মহাকালের জীবনপট এঁকে দিতে চেয়েছেন। এই গ্রন্থের গল্পগুলির কথা যদি বলা যায় তাহলে একটা করে বলা গেলে এইরকম দাঁড়ায় যে কুচো মাছ, ঢোড়া সাপ ও ঘণ্টা পাগল। গল্পের নাম দেখেই বুঝতে পারছেন সেই ইছামতির তীরবর্তী নিসর্গ, তার জীবন বিশ্বাস। এ গল্প ঘণ্টার পাগলামি, বা বলা ভালো ঘণ্টাকে সামনে রেখে জনপদ জীবনের রহস্য, তার জীবন বেদ, বা বলা যেতে পারে যে রজত মারা গেছে গল্পের কথা, বা আরো একটি গল্পের কথা মলয়দের মৃত্যু বিষয়ক আন কথা। কিছু গ্রাম্য উচ্ছৃঙ্খল দুরন্ত ছেলের গল্প। কেউ ট্রেন থেকে লাফিয়ে নামে, কেউ লাফিয়ে ট্রেনে ওঠে, সাইকেল নিয়ে দুরন্ত বেগে ছুটে যায়। এইভাবেই তারা বাঁচে। মৃত্যুকে তারা ভয় পায় না, মৃত্যুকে হাতের মুঠোয় বন্দি করে তারা চলে। পিতামাতার কাছে সন্তান যেন অভিশাপ, আবার সন্তান জন্ম দিয়ে তাকে ফেলেও দিতে পারে না, কিন্তু সন্তান নিয়ে এক যেন বিষাদ ব্যথায় বসে থাকে। এরা যেন বাঁচতে বাঁচতে মরে, মরতে মরতে বাঁচে। সন্তানের মৃত্যু হলে মাতা বিষাদ প্রতিমা হয়ে বসে থাকে। সেই মৃত্যুকে অতিক্রম করে আবার নতুন জীবন ছন্দে তাকে বাঁচতে হয়। বা কবিতা বুড়ির সম্বর্ধনা ও তারপর অভিনব গল্প। ট্রেনে তো সকলেই গান গেয়ে ভিক্ষা করে, এই বুড়ি নিভাবনী, যার নাম, কবিতা আবৃত্তি করে ভিক্ষা করে। সেই দৃশ্যপট এক নবীন কবি দেখেছিল কমলাক্ষী নামে। তারা নগরের বিখ্যাত কবিদের ডেকে এনে এই ভিখারি বুড়িকে সংবর্ধনা দিয়েছিল, তাতেও জীবনের কিছু বদলায়নি, আবার সে ভিক্ষা আই করে। এমনকি এখন আর তেমন ট্রেনেরও সন্ধান পায় না, অনেক ট্রেনেই সে উঠতে পারে না। আসলে প্রান্তের জীবন বদলে যায় না। নাগরিক মানুষ তো প্রান্তকে ব্যবহারই করে, প্রান্তকে এগিয়ে নিয়ে আসার জন্য কোনো চেষ্টা করে না। কেনই বা করবে? ফলস্বরূপ দিনের পর দিন সেই প্রান্ত ব্যবহৃত হতে হতে এক ভাবে বেঁচে থাকে। ভবানী ঘটক ভারত তীর্থের এক অকথিত জনপদের ২১ শতকীয় জীবনচিত্র এঁকেছেন। কোনো আলগা সহানুভূতি, বেদনা নয়, মমত্ববোধ নয়, চোখের সামনে দেখা দৃশ্য বাস্তবকেই তিনি সহানুভূতিশীল চিত্তে ফুটিয়ে তুলেছেন, এবং সেখানে তার ভাষাটা বড় সম্পদ। কাব্যগন্ধি ভাষায় তিনি চারপাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাস্তবকে দৃশ্যজালে বুনে দিয়েছেন। ফলস্বরূপ গল্পকে গল্প হিসাবে প্রতিপন্ন করার যে শৈল্পিক প্রয়াস, তা সেখানে নেই, বরং প্রান্তের নির্ভেজাল বাস্তব ছড়িয়ে ছিটিয়ে থাকতে থাকতে তার নিজস্ব কাব্যগন্ধি ভাষার বুননে যে আশ্চর্য সফলতা পেতে পারে, সেটাই ভবানী ঘটকের নিজস্ব
প্রয়াস, সেখানেই ভবানী ঘটক স্বতন্ত্র গল্পকার। বুড়ি পাখি, নাতবউ এবং গল্পগ্রন্থের গল্পগুলির থেকে নীলজলের কাছে গল্পগ্রন্থের গল্পগুলির একটা পার্থক্য রয়েছে। গত শতকের ৯ দশকের থেকেই আমরা বিশ্বায়ন, পুঁজিবাদ, ভোগবাদ, মুক্ত অর্থনীতি বাঙালির জীবন সজ্জাকে বদলে দিয়েছিল। কিন্তু প্রথম গল্পগ্রন্থে ভবানী ঘটক এই জীবন পট থেকে তার চরিত্র, ঘটনা, পটভূমিকে সরিয়ে রেখেছিলেন। দ্বিতীয় গল্পগ্রন্থের গল্পগুলিতে এই বিশ্বায়ন, পুঁজিবাদ, ভোগবাদের ফলে বাঙালির যে বিবর্তিত চিত্র, বাঙালির যে আত্মপরিচয়ের সংকট, দাম্পত্য জীবনের সংকট, আকাঙ্ক্ষা, ভোগবাদ, মোহ, যৌনতা ইত্যাদি প্রাধান্য পেতে শুরু করে। এবং এই সমস্ত গল্পে ভবানী ঘটক একমাত্রিক সুরে ভেসে যাননি। গল্পের অভ্যন্তরে দেশভাগের উদ্বাস্তু সংকট থেকে নকশাল আন্দোলন, মাইগ্রেশন, শিল্প আন্দোলন, শ্রমিক আন্দোলন, প্রান্তের শহরমুখী হয়ে ওঠা, প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের শহরে চলে আসা, মধ্যবিত্ত জীবনের দাম্পত্য সমস্যা এবং ব্যক্তির আত্মপরিচয়ের সংকট ইত্যাদি নিয়ে সরব হয়েছেন। প্রথম গল্পগ্রন্থে যেখানে তিনি নিম্নবিত্তের জীবন নিয়ে মাতোয়ারা ছিলেন, এখানে তিনি মধ্যবিত্তের জীবন নিয়ে মাতোয়ারা। স্বভাবতই ভাষা বদলে গেছে এবং ভবানী ঘটক ভাষাকে খুব সচেতনভাবে প্রয়োগ করেছেন। এই গ্রন্থের নানাবিধ গল্পের মধ্যে নাম করা যেতে পারে নীলজলের কাছে, গন্ধর্ববাস, সহাবস্থান, এক সামাজিক সাহায্যের সরল সমাচার, আত্মপরিচয়, দীপ্তি বদলে যায়। এই সমস্ত গল্পে ব্যক্তির সংকট থেকে সামাজিক সমস্যা, একদিকে প্রান্তজন, তার অভাব অভিযোগ, তার না পাওয়া, তার বেঁচে বর্তে থাকার লড়াই এবং নাগরিক মানুষের কাছে তারা কিভাবে বর্জিত হচ্ছে, ভোটের অংশ হয়ে থাকছে, সেসব নিয়ে তিনি লিখেছেন। ভবানী ঘটকের গল্পের সবচেয়ে বড় গুণ উপস্থাপন এবং পরিবেশ বিন্যাস। গল্পকে তিনি কখনো কৃত্রিম করে তোলেন না, বা গল্প লেখার জন্য একটা পটভূমি বা প্লট নির্মাণ করে নেবেন তা নয়। তার চোখে দেখা বাস্তবতা, বলা ভালো অভাবী বাস্তবতা, সেই বাস্তবতার ভেতরে কত ছলনা, কত কোন্দল, অভাবী মানুষ বেঁচে থাকার জন্য কত লড়াই দেয় এবং সেখানে সামান্য আলো অন্ধকারের খেলা কেমনভাবে চলতে থাকে তা তিনি দেখিয়েছেন। এবং চরিত্রগুলি ভেসে যায় নিসর্গের আস্তরণে, জলের বিন্যাসে, ফসলের সুগন্ধে। এই পরিবেশ থেকে চরিত্রগুলিকে বিচ্ছিন্ন করে নিলে তার গল্প আর কিছু থাকে না এবং সেখানে পরিবেশ পটভূমি অনুসারে অনবদ্য উপমা এবং বিবরণের মধ্যে গ্রাম্য শব্দ, কথ্য ভাষা, কিন্তু সেই কথ্য ভাষা, গ্রাম্য শব্দ, আঞ্চলিক পটভূমি হলেও গল্প কিন্তু আঞ্চলিকতায় আটকে থাকে না। গল্প হয়ে ওঠে
সাধারণের পাঠ্য। আসলে ভারত তীর্থের এক অজানা প্রান্তের মানুষজন কিভাবে বেঁচে আছে, তার অর্থনৈতিক সমস্যা, তার জীবনের ঝালাপালা, জীবনের অবগুণ্ঠন সমস্ত মিলে ভবানী ঘটক এক মহাকালের শিল্পী। আর চরিত্রকে, বাস্তবতাকে, আঞ্চলিক পটভূমিকে, জীবনের বহমান্যতাকে মহাকালের আঙিনায় পৌঁছে দেবার জন্য যে ভাষা সম্পদ, বিশ্লেষণী মননশীলতা এবং সাহিত্যবোধ প্রয়োজন, তা তার পুরো মাত্রায় ছিল বলেই ভবানী ঘটক গল্পকার হিসেবে একজন স্বতন্ত্র শিল্পী হয়ে ওঠেন। ধন্যবাদ।